আচ্ছা, সো তারপরে সংখ্যাটা ইনপুট নিবা। সো এটা প্রাইম নাকি প্রাইম না সেটা টেস্ট করতে হবে। তারপরে লুপ স্টার্ট করে দিবা। ফর i is equals to 1, i কে n পর্যন্ত নিবা, n/2 পর্যন্ত নিলেও হবে। কারণ হচ্ছে ফ্যাক্টর যদি থাকে তাহলে n/2 বা তার আগ পর্যন্তই থাকবে। সো n/2 নিলেও হবে। আচ্ছা, এখানে n/2 ই দেই, তাহলে তোমাদের দেখলে মনে পড়বে কথাটা। ঠিক আছে, এখন বলবা যে if n মডিউলাস i is equals to 0, মানে কোনো যদি ডিভিজর পাওয়া যায় তাহলে প্রিন্ট করবা যে কম্পাউন্ড। কোন ডিভিজর পাওয়া গেলে প্রিন্ট করবা কি, এখানে না এখানে দেই, কারণ দুইটা জিনিস করব। প্রিন্ট করবা হচ্ছে কম্পাউন্ড, ঠিক আছে, আর ব্রেক করবা। ব্রেক তো ইফ থেকে ব্রেক করা যায় না, সো এই ব্রেকটা আসলে কাজ করবে হচ্ছে ফরে। কারণ হচ্ছে তোমার একটা ডিভিজর যদি তুমি পেয়ে যাও, তোমার তো আর ডিভিজর খোঁজার দরকার নেই। দরকার আছে কি? তোমার তো আর ডিভিজর খোঁজার দরকার নাই। সো তুমি কম্পাউন্ড প্রিন্ট করে লুপ থেকে বের হয়ে যাবা, তোমার আর সার্চ দেওয়া দরকার নেই। ঠিক আছে, আচ্ছা, চার্জে দিয়ে দিলাম ল্যাপটপটা। আচ্ছা, আর যদি এখানে আরেকটা যদি আছে, তাহলে তুমি বলবা যে ভাইয়া তাহলে প্রাইম প্রিন্ট করব কখন? প্রাইম প্রিন্ট করব কখন? যদি, কথাটা একটু বোঝো, যদি পুরা লুপে কখনোই, মানে পুরা লুপে কখনোই কম্পাউন্ডটা প্রিন্ট না হয়, ঠিক আছে, বা তুমি এখানে ব্রেক না করে রিটার্ন জিরো দিতে পারো, কম্পাউন্ড প্রিন্ট করে প্রোগ্রাম শেষ, সেটা কিন্তু আরো ভালো। ঠিক আছে, সেটা কিন্তু এক্সিট, মানে প্রোগ্রাম থেকে এক্সিট করে ফেললা। লুপ, এটা তো লুপ থেকে এক্সিট, ব্রেকটা তো লুপ থেকে এক্সিট, তুমি প্রোগ্রাম থেকে এক্সিট করে ফেলবা, সেটা কিন্তু আরো ভালো হইলো। সেটা একটা ওয়ে। ঠিক আছে, আচ্ছা আচ্ছা, সেটাই দেখাই, সেটা দেখানোই ভালো হবে বা বোঝা সহজ হবে। প্রোগ্রাম শেষ, কম্পাউন্ড প্রিন্ট হলেই প্রোগ্রাম শেষ। ঠিক আছে, কারণ কম্পাউন্ডের পরের স্টেটমেন্টটাই হচ্ছে রিটার্ন জিরো। আর হচ্ছে যদি এটা কোনো কখনোই না হয়, মানে লুপে তো এটাই খুঁজছে, লুপে যদি কখনো না হয় এটা, তাহলে তুমি প্রিন্ট এফ করবা হচ্ছে নিশ্চয়ই কোনো ডিভিজর পাওয়া যায় নাই, তাহলে প্রাইম প্রিন্ট করবা। ঠিক আছে, এখানে আরেকটা এক্সিট, প্রাইম প্রিন্ট করে রিটার্ন জিরো, মানে প্রোগ্রাম শেষ। সো প্রোগ্রামটা কি বুঝতে পারছো? এটা কিন্তু মনে রাখার জন্য একটু সোজা, আগেরটাও সোজা, বাট এটা বেশি কমন। ভাইয়া দুই জায়গায় রিটার্ন জিরো, এটা একটুখানি। এটা কিছুই না, তুমি যত জায়গায় খুশি দিতে পারো। রিটার্ন জিরো এটা একটু কম দেখা গেছে তোমাদের, কিন্তু তোমরা তো প্রোগ্রাম করতেছো অনেক ছোট ছোট, 15 থেকে না 20 না লাইন। না, এই যে ফর ফর লুপের ভিতরে হচ্ছে একটা রিটার্ন জিরো দিলাম, প্রোগ্রাম শেষ হওয়ার জন্য তো আরেকটা রিটার্ন জিরো আছে, তো এখানে ব্রেক না দিয়ে যে রিটার্ন জিরো দিলাম এটা। আচ্ছা, তুমি মনে হয় এটা খেয়াল করো নাই। প্রোগ্রাম প্রথম দিকে প্রোগ্রামের গুলা দেখছো, তখন কিন্তু আমরা জাস্ট রিটার্ন জিরো কে একটু চেঞ্জ করে উপরে দিয়ে দিছিলাম। তখন আমরা দেখছি যে রিটার্ন জিরো পাইলেই প্রোগ্রাম শেষ করছে, নিচে আরো কোনো লাইন থাকুক বা না থাকুক। তারপর ধরো যে তুমি প্রিন্ট এফ দিছো হাই, রিটার্ন জিরো লাস্টেই থাকা লাগবে এরকম কোনো কথা নেই। তুমি প্রিন্ট এফ দিছো হাই, তাহলে এই হাই পর্যন্ত কিন্তু যাবে না, যখন রিটার্ন জিরো পাবে প্রোগ্রাম শেষ করে ফেলবে। ঠিক আছে, সো রিটার্ন জিরো হচ্ছে এক্সিটিং পয়েন্ট। এখন এক্সিটটা তুমি যেখানে দিবা সেখানেই এক্সিট। ঠিক আছে, বোঝা গেছে আপু? আচ্ছা, কনফিউশন আছে তোমার? কি কনফিউশন হচ্ছে যে রিটার্ন জিরো করে দেওয়া যাবে কিনা? আচ্ছা, তোমার যদি কনফিউশন থাকে তাহলে সমস্যা নেই সেটার ওয়ে ভাইয়া। দেখাই দিচ্ছি। না হ্যাঁ, না না ভাইয়া, কনফিউশন নাই, বুঝেছি। আচ্ছা, তাহলে ফ্ল্যাগের ইউজটাও দেখাই দিই। ফ্ল্যাগের ইউজটাও এই প্রোগ্রামেই দেখানো যাবে। অথবা তুমি জাস্ট ওই পার্টটা একটু দেখাই, তুমি যদি এখানে রিটার্ন জিরো ইউজ করতে না চাও, সেটার যে মেথডটা আছে সেটা হলো, তুমি যদি না চাও জাস্ট ওই পার্টটা দেখাচ্ছি। ঠিক আছে, সো ফর লুপটা আছে i is equals to 1, I is less than is equals to n, আর একটু লিখলে ফোকাসটা হয়ে যাবে। i plus plus, তারপর হচ্ছে if
n মডিউলাস i is equals to ফোকাসটা হচ্ছে না কেন, is equals to 0, তাহলে তুমি হচ্ছে তাহলে ব্রেক করবা, প্রিন্ট করবা যে কম্পাউন্ড, তারপর ব্রেক করবা, প্রিন্টএফ করবা কম্পাউন্ড, ঠিক আছে, তারপর ব্রেক করবা। এখন ব্রেক তো প্রোগ্রামে এক্সিট, বাট প্রোগ্রাম তো নরমাল কন্ডিশনেও এক্সিট হইতে পারে, এখানে n/2 প্রোগ্রাম তো কন্ডিশনেও এক্সিট হইতে পারে বা ব্রেকেও এক্সিট হইতে পারে। সো তোমার তো এটা বুঝতে হবে যে প্রোগ্রাম আসলে ব্রেকে এক্সিট হইছে নাকি কন্ডিশনে এক্সিট হইছে। যদি কন্ডিশনে এক্সিট হয় তাহলে দেখো কন্ডিশন নিশ্চয়ই ফলস হইছে, তখনই এক্সিট হইছে। সো তোমার লুপটা শেষে দিতে হবে ইফ, মানে এটা এটা হবে না, ঠিক আছে, যখন মানে i নিশ্চয়ই n/2 এর চেয়ে বড় হয়ে গেছে যদি কন্ডিশনে এক্সিট হয়, ব্রেকে এক্সিট হয় নাই, কন্ডিশনে এক্সিট হয়েছে, তাহলে নিশ্চয়ই এটা আইটা n/2 এর চেয়ে বড় হবে। সো এই ইফটা দিয়ে তুমি বুঝে গেলা এটা যদি ট্রু হয় তার মানে এক্সিটটা হয়েছে হলো কন্ডিশনে, আর এটা যদি ফলস হয়, তাহলে এক্সিটটা হয়েছে কোথায়, এক্সিটটা হয়েছে হচ্ছে এই ব্রেকে। এখন যদি কন্ডিশনে এক্সিট হয় তার মানে একবারও এই কম্পাউন্ড প্রিন্ট হয় নাই, সো তখন তুমি প্রিন্টএফ করে দিবা কি প্রাইম। আর যদি ব্রেকে এক্সিট হয় মানে এলস, অর্থাৎ ব্রেকে যদি এক্সিট হয় তাহলে তোমার কিছুই করা দরকার নেই, সো এলস দিলামই না, সো রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম শেষ করে দিলাম। সো এভাবে তুমি করতে পারো। বা তুমি এখানে আরেকটা কাজ করতে পারতা, জাস্ট বলি, লিখতে হবে না, তুমি এখানে কম্পাউন্ড প্রিন্ট করবা না, কারণ এখানে জাস্ট ব্রেক রেখে দিবা, কারণ তুমি তো পরে বুঝতেই পারবা যে এই ব্রেকটা এক্সিকিউট হয়েছে কিনা। আচ্ছা, এই ব্রেকটা এক্সিকিউট হয়েছে কিনা। সো যদি ব্রেকটা এক্সিকিউট হয় তার মানে এখানে এক্সিকিউট হয় নাই, ইফে এক্সিকিউট হয় নাই, তাহলে এলস এই হয়েছে, তখন তাহলে প্রিন্টএফ করে দিবা কম্পাউন্ড। একই জিনিস, জাস্ট একটু অন্যভাবে বলা, ঠিক আছে, বোঝা গেছে? দুইভাবে যে বললাম বোঝা গেছে? আচ্ছা, ভাইয়া i less than or equal to n যদি রেখে দেই তাহলে কি সমস্যা হবে? না সমস্যা হবে না। তুমি যদি এখানে তাহলে একটু জাস্ট এই দুইটা চেঞ্জ করতে হবে। যদি i less than is equals to n/2 বলো তার মানে নিশ্চয়ই কন্ডিশনে যে হয় নাই, তাহলে ব্রেকে হয়েছে, তাহলে কম্পাউন্ড এখানে জাস্ট কম্পাউন্ড প্রিন্ট করতে হবে আর এখানে প্রাইম প্রিন্ট করতে হবে, তাহলেও হবে। তুমি যেটা দিয়ে চেক করো, ঠিক আছে, ভালো কথা বলছো। আর আরেকটা জিনিস হচ্ছে ফ্ল্যাগ। আচ্ছা, আমরা কাউন্ট করি দুই ভাবে কাউন্ট করি। ধরো যে তোমাকে আমি একটা সংখ্যা বললাম, আচ্ছা ধরলাম সেই বিখ্যাত 101 কেই বললাম যে 101 প্রাইম কিনা। তুমি বলবা যে আচ্ছা ভাইয়া ধরে নিলাম যে এটা প্রাইম। তুমি বললা দেখো তোমার কথাই, ধরে নিলাম যে এটা প্রাইম, এখন আমি একটু চেষ্টা করব যে ভাগ মানে অন্য কোনো কিছু দিয়ে ভাগ যায় কিনা। যদি ভাগ যায় তাহলে আমি বলবো যে না এটা প্রাইম না। এই যে তুমি ডিসিশনটা, তোমার দুইটা ডিসিশনের মাঝখানে চলে আসলো, বা এমনকি 3-4টা ডিসিশন এরকম হইতে পারে, সেটা পরে যাই। দুইটা ডিসিশনের মাধ্যমে যে তুমি বললা যে ভাইয়া ধরে নিলাম প্রাইম, বাট আমি যদি কোনো ডিভিজর পেয়ে যাই তাহলে বলবো যে প্রাইম না। এই যে তোমার দুইটা দুইটা জিনিস আসলো। সো এটাকে একটা ফ্ল্যাগের সাথে কম্পেয়ার করা যায়। ফ্ল্যাগের এক পাশে হচ্ছে ইয়েস, উল্টা পাশে হচ্ছে নো, এবং এইটাকে এইভাবে বলা যায়। তুমি দেখো, জাস্ট প্রোগ্রামটা আগে দেখো, এবং এটা তুলতে হবে, ঠিক আছে, এটা তুলতে হবে, বাট আগে দেখো। ধরো যে প্রোগ্রামটা স্টার্ট করলা, stdio.h int main int main integer n আর i তো নিতেই হবে। তুমি জাস্ট আরেকটা নিলা প্রাইম নাকি, এবং প্রাইম যে ইয়েস মানে 1 তো ইয়েস বুঝায়, 1 ধরে রাখলা যে ওকে ফাইন প্রাইম ইয়েস। এখন তারপর হচ্ছে তুমি স্ক্যান করলা n সংখ্যাটা পার্সেন্টেজ দিয়ে এটা স্ক্যান করলা, ঠিক আছে, তারপর লুপে দিয়ে দিয়ে দিলা i is equals to 1। তোমার তো n পর্যন্ত চেক করা দরকার নেই, সুতরাং তুমি n/2 পর্যন্ত চেক দিবা i++, ঠিক আছে। তারপর if
ইফ যদি সংখ্যাটাকে মানে আই নিঃশেষে বিভাজ্য করতে পারে, তাহলে তুমি বলে দিবা যে প্রাইম নো। তাহলে তুমি বলে দিবা প্রাইম নো। বোঝা গেছে? এখন যদি কোনোবার নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে এটা বলবে কি প্রাইম কি, এই যে প্রাইমের মাঝখানে তুমি 0 আর 1 কে ইয়েস আর নো হিসেবে কাজ করতেছো, তুমি উল্টাও কাজ করাইতে পারতা। এমনকি তুমি যদি 3-4টার মধ্যে ডিসিশন নিতে চাইতে, এখানে 1 2 3 4 এগুলোও নিতে পারতা। এমনকি 1 আর 0 নিতে হবে এরকম কোনো কথা নাই। বাট তোমরা 1 এর সাথে ট্রু, 0 এর সাথে ফলস এর সাথে বেশি পরিচিত বলে আমি 1 আর 2 দিয়ে ইয়েস আর নোই বুঝাচ্ছি। ঠিক আছে? মানে এটা তোমাদের জন্য ক্যাচ করা সোজা। সো তুমি যদি নিঃশেষে বিভাজ্য হয়, তাহলে প্রাইমের জায়গায় 0 চলে আসছে। সো তুমি বললা যে if prime is equals to 0, তাহলে নিশ্চয়ই এটা কার্যকর হয়েছে, মানে কোনটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয়েছে, তুমি বলে দিলা কম্পাউন্ড। ঠিক আছে? আর যদি এলস মানে প্রাইম 0 হয় নাই, তার মানে কোনটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় নাই, তাহলে তুমি বলে দিলা printf প্রাইম। তো এটা দিয়েও কিন্তু ভাইয়া মিউজিক বাজতেছে। আচ্ছা, একটা কল এসেছিল, একটু 20 সেকেন্ডের জন্য রিসিভ করতে হলো। আচ্ছা, যাই হোক, আচ্ছা তোমরা কি কথায় ইকো পাচ্ছিলে এতক্ষণ? কথায় কি ইকো পাচ্ছিলে এতক্ষণ? মিউজিক ইকো না। না, একটা কল আসছিল, তাহলে কথার মানে ওইটার মিউজিক হচ্ছে। আচ্ছা, যাই হোক, সো তোমার যদি প্রাইম, এই তো ফ্ল্যাগ দিয়ে তুমি আসলে ডিটারমাইন করলা যে এটা কম্পাউন্ড নাকি প্রাইম। সো ফ্ল্যাগ একটা সুন্দর জিনিস, ঠিক আছে? ফ্ল্যাগ দিয়ে অনেক কিছু করা যায়। ফ্ল্যাগ একটা সুন্দর জিনিস, তোমাদের অত বেশি আলাদা করে এটা নাই, এবং তোমাদের বইয়ের প্রোগ্রাম গুলোতে আমি দেখলাম ফ্ল্যাগের ইউজ এরকম নাই, বাট আমি একটু দেখাই দিলাম। ঠিক আছে? আচ্ছা, সো প্রাইম যদি তোমরা বের করতে পারো, অনেক ভাবে দেখাইলাম তোমাদের, মানে যতভাবে দেখানো যায় মোটামুটি সবভাবেই দেখাইলাম। বাট তাহলে তোমরা হচ্ছে এরপর বের করবা পারফেক্ট নাম্বার। একটা সংখ্যা দেওয়া হবে এবং সেটা পারফেক্ট নাম্বার কিনা এটা বের করা, আসলে এটা প্রোগ্রাম হিসেবে না, এটা তোমরা হচ্ছে জাস্ট কোড করবা। এটা তোমাদের হোমওয়ার্ক, প্রোগ্রাম লেখা না, এবং আমাদের ওইটা প্রোগ্রাম 52 হিসেবে আমরা কাউন্ট করবো না। হোমওয়ার্কটা হচ্ছে তোমরা পারফেক্ট নাম্বারের কোড লিখবা। রাইট দ্য কোড in code blocks to find whether a number is a perfect number. আচ্ছা, আমি ছোট করে লিখলাম পারফেক্ট নাম্বার। আচ্ছা, পারফেক্ট নাম্বারটা কি? পারফেক্ট নাম্বারটা হচ্ছে যদি সামেশন, আচ্ছা যদি সামেশন মানে সামেশন বলতে প্রকৃত যে, বাংলা ভুলে যাই, প্রকৃত যে ভাজক গুলা আছে বা ডিভিজর গুলা আছে, প্রকৃত যে ডিভিজর গুলা আছে সেগুলোর যোগফল যদি, এটা তোমরা আসলে পারো, জাস্ট কম্পিউটার লিখবা, এটাই হোমওয়ার্ক। প্রকৃত ভাজক গুলার যোগফল যদি সংখ্যাটা সমান হয়, তাহলে সেটা একটা পারফেক্ট নাম্বার। যেমন 6 একটা পারফেক্ট নাম্বার, কারণ 6 এর ভাজক, ভাজক না কি বলে, যাই হোক, ডিভিজর আছে 1 2 আর 3। 6ও আছে, বাট প্রকৃত হচ্ছে 1 2 3। সো এই তিনটার যোগফল কত? এই তিনটার যোগফল হচ্ছে 6, সেজন্য 6 একটা পারফেক্ট নাম্বার। আচ্ছা, তোমাদের কাজ হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে কয়টা পারফেক্ট নাম্বার আছে সেটা আমাকে বের করে দিবা, এবং সেটা বের করার জন্য আমরা আজকে হয়তো একটা কনসেপ্ট শিখবো। সেটা মানে যদি না শিখি তাহলে ম্যানুয়ালি করে দিবা, আর যদি শিখি তাহলে ওইটা দিয়ে করে দিবা। ঠিক আছে? এটা তোমাদের কাজ। এক কিন্তু পারফেক্ট নাম্বার না, কারণ একের কোনো প্রকৃত উৎপাদক, মনে পড়ছে বাংলা, প্রকৃত উৎপাদক নেই। ঠিক আছে? আচ্ছা,
এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। আচ্ছা, তারপরে আমরা চলে যাই। কেমন? তারপরে আমাদের যে টপিকটা আছে প্রিন্ট অল মানে ফ্যাক্টর নিয়ে আমাদের কাজ শেষ হয়ে গেছে। আমাদের সামেশন অফ ফ্যাক্টর হয়ে গেছে, পারফেক্ট নাম্বার টেস্টিং হয়ে গেল, প্রাইম নাম্বার টেস্টিং হয়ে গেল। আচ্ছা, এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে লসাগু আর গসাগু। এবং তোমাদের পরীক্ষা যদি বলো মেবি লুপ থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট, প্রাইম নাম্বার যথেষ্ট ইম্পর্টেন্ট, আর হচ্ছে লসাগু গসাগু মনে হয় তার চেয়েও ইম্পর্টেন্ট। তোমাদের পরীক্ষার জন্য যদি আমাকে বলো তাহলে আমি বলবো লসাগু গসাগু আরো বেশি ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন একটা ছোট্ট কথা বলো। ধরো যে তোমাকে দুইটা সংখ্যা দেওয়া আছে, আমি ইচ্ছা মতো দুইটা সংখ্যা নিলাম, ধরলাম যে 10 আর ধরলাম 20, তাহলে এদের গসাগু কত বলো তো? 5। লসাগু কত বলো তো? গসাগু হচ্ছে 20। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম যে গসাগু হচ্ছে দুইটা সংখ্যা থেকেই ছোট। আচ্ছা, গসাগু তো 5 না, গসাগু তো 10। আচ্ছা, গসাগু তো 10। সো গসাগু দুইটা সংখ্যা থেকেই ছোট না, মানে হচ্ছে গসাগু কিন্তু একদম ছোট যে সংখ্যাটা আছে সেটার চেয়ে বড় হইতে পারবে না। গসাগু 11, 12, 13, 14, 15 এগুলো হওয়া সম্ভব না। তার মানে গসাগুর হাইয়েস্ট লিমিটটা কি? তোমাকে যদি দুইটা সংখ্যা দিয়ে দেয় তাহলে হাইয়েস্ট লিমিটটা হচ্ছে সব ছোট সংখ্যাটা, তাই না? আচ্ছা, আর হচ্ছে লসাগুর লিমিটটা কি বলতো? লসাগুটা নিঃসন্দেহে তোমাকে যদি 10 আর 20 দিয়ে দেয়, তুমি বোঝাই যাচ্ছে 20 এর চেয়ে ছোট হইতে পারবে না। 20 হইতে পারে লোয়েস্ট, বাট 20 এর চেয়ে ছোট হইতে পারে বলো? ছোট হইতে পারে না। সো লসাগুর লিমিটটা কি? লসাগুর লিমিটটা হচ্ছে বড় সংখ্যাটা বা তার চেয়ে বড়। সো আমরা একটু জাস্ট জেনে ফেললাম যে তোমাকে যদি দুইটা সংখ্যা দিয়ে দেয় এ আর বি, একটা সেট দিয়ে দিল, তাইলে গসাগু এটা লেস দেন অর ইজ ইকুয়ালস টু লোয়েস্ট সংখ্যাটা, আর লসাগু এলসিএম আর জিসিডি, এটা এলসিএম এটা জিসিডি, সেটা হচ্ছে গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু হাইয়েস্ট সংখ্যাটা, এবং এটাই আমরা কাজে লাগাবো। ঠিক আছে? আচ্ছা, গসাগুর বৈশিষ্ট্যটা কি? গসাগু দিয়ে এ কেও ভাগ করা যাবে, বি কেও ভাগ করা যাবে। ঠিক আছে? আর লসাগুর বৈশিষ্ট্যটা কি? যেমন এই যে গসাগু 10 আসছে, 10 দিয়ে 10 কেও ভাগ করা যাবে, 20 কেও ভাগ করা যাবে। গসাগু হবে একটা ছোট সংখ্যা যেটা হলো দুইটারই সাধারণ উৎপাদক, তাই না? আচ্ছা, সো আর গসাগু কি? লঘিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সো তোমাকে যদি দুইটা সংখ্যা দিয়ে দেই, যেমন ধরো 3 আর 7 দিয়ে দেই, তাহলে লসাগুটা কত হবে? বোঝাই যাচ্ছে 21 হবে, যেহেতু সাধারণ কিছু নাই। সো লসাগুটা 21 হবে। লসাগুর ক্ষেত্রে উল্টা, মূল সংখ্যা দুইটাই মানে লসাগুটার উৎপাদক। বোঝা গেছে? আচ্ছা, সো আমাদের যদি গসাগু চেক দিতে বলে, এটা আমাদের প্রোগ্রাম 53। ঠিক আছে? সো প্রোগ্রাম 53 তে চলে যাই। ভাইয়া আগের পেজটা একটু। অবশ্যই এই পার্টটা মেনলি তোলো, তাহলেই হবে। জি ভাইয়া হয়েছে। আচ্ছা, ঠিক আছে। সো প্রোগ্রাম 53 আমরা একটা একটা করে করি। প্রোগ্রাম 53 আমার সাথে সাথে তুলবা যে you were given two positive numbers বা ইন্টিজার বললেই হয়তো। two positive numbers, find out their GCD। ফার্স্টেই বলে নেই, আমরা জিসিডি যে ওয়ে শিখবো সেটা হচ্ছে জিসিডি মানে বেস্ট ওয়ে না, বাট তোমাদের জন্য এটাই বেস্ট। ঠিক আছে? অন্য ওয়েটা যদি কারো ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে ইনবক্স করো, আমি সেটা নিয়েও আলোচনা করব। ঠিক আছে? জিসিডি আরেকটা ওয়ে আছে।
আচ্ছা, তোমরা পড়ছো মনে হয়, সেটা কি ইউক্লিডীয় মেথডে করা বলে, ম্যাথ মানে হাতে কলমে করলে সেটাকে ইউক্লিডীয় মেথডে করা বলে। ঠিক আছে, আচ্ছা, তো সলিউশনটা কি হবে দেখো। ফার্স্টে হচ্ছে তুমি হচ্ছে প্রোগ্রামটা স্টার্ট করবা, int main প্যারেনথেসিস স্কোপ ইন্টিজার, দুইটা সংখ্যা ইনপুট নেব a আর b। ঠিক আছে, আর লুপ চালাইতে হবে, লুপের জন্য i, বোঝাই যাচ্ছে লুপের প্রবলেম, এই সময় আলোচনা করছি লুপের প্রবলেম। সো a b আর i, ঠিক আছে। সো এই তো, এই তিনটা নিলেই হবে। আচ্ছা, সো সংখ্যা দুইটা ইনপুট নিয়ে নিই, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি এর মধ্যে কোনো স্পেস ইউজ করবা না, এম্পারসেন্ট এ এম্পারসেন্ট বি। ঠিক আছে, খুবই ভালো কথা। তারপর হচ্ছে আমি লুপ চালাই দেব, ফর আই, আচ্ছা লুপ চালাই দেব না, এখানে একটু, আমার তো লুপ চালাবো, বা আমার লুপ চালাবো কিসের মধ্যে, জিসিডি আর পসিবল ভ্যালুর মধ্যে। আর পসিবল ভ্যালু কিন্তু আমি শর্ট করে নিয়ে আসতে পারি। শর্ট করে নিয়ে আসতে পারি কিভাবে, আমরা হচ্ছে এই এ আর বি তো ইনপুট নিলাম, আমরা একটু ডিসিশন নেব কোনটা ছোট, আমরা ডিসিশন নেব কোনটা ছোট। সো যদি এ ইজ গ্রেটার দেন বি হয়, ঠিক আছে, তাইলে আই ইজ ইকুয়ালস টু, ছোটটা রাখবো, ঠিক আছে। তাহলে এ ইজ লেস দেন যদি বি হয়, তাহলে আই হচ্ছে এ রাখবো, ছোট সংখ্যাটা রাখবো। আর এলস, এখানে একটু একটু অগোছালো হইলো, ঠিক আছে, মনে করো না কিছু। আর যদি এ ছোট না হয় তাহলে নিশ্চয়ই বি ছোট, তাহলে আই এর মধ্যে বি রাখবো। তোমরা বলতে পারো ভাইয়া লুপটা এখান থেকে ইনিশিয়ালাইজ করতেছেন কেন আপনি, এটা তোমরা বলতে পারো। এটার কারণ হচ্ছে আমরা গসাগু চেক দেওয়া শুরু করব। কিভাবে, আমরা যেহেতু এইভাবে ম্যাথ সলভ করা কে বলা হচ্ছে ব্রুট ফোর্স, আমরা হচ্ছে ম্যাথ অ্যাকচুয়ালি চেক দিচ্ছি, ঠিক আছে, নট আমরা ম্যাথ করে করে বের করতেছি। আমরা হচ্ছে প্রোগ্রামিং এর সংখ্যা, যে প্রোগ্রামিং যেহেতু একটা খুবই পাওয়ারফুল ক্যালকুলেটরের মতো, আমরা সব ভ্যালু দিয়ে চেক দিচ্ছি, অনেকটা তোমার হচ্ছে ওই যে শিফট সলভ দিয়ে সলভ করার মতো, ঠিক আছে, ওইখানে কিন্তু এই মেথডটা। সো ছোট সংখ্যাটা থেকে দেখো, ধরো যে এ ছোট সংখ্যা, তাহলে গসাগুটা কি হবে, এ এর চেয়ে ছোট বা সমান হবে। সো আমরা লুপে কি করব, এই জায়গাটা লিখো না, জাস্ট দেখো, ইনিশিয়ালাইজেশন তো হয়ে গেছে অলরেডি, সো ইনিশিয়ালাইজেশন আর দেওয়া দরকার নেই। আমরা হচ্ছে বরং ওই সংখ্যাটা থেকে এক কমতে কমতে 2 পর্যন্ত যাব, এক কমতে কমতে 2 পর্যন্ত যাব, এক্সাম্পল দিলেই ক্লিয়ার হয়ে যাবে। যেমন ধরো যে 15 আর 25, সো এটার আমরা গসাগু বের করব। সো আমরা ছোট সংখ্যাকে ফার্স্টে চিহ্নিত করব, তারপর আই এর মধ্যে বা ইনিশিয়ালাইজেশন সেখান থেকে করব, তার মানে i = 15 হবে। তারপর আমরা 15 দিয়ে দুইটাকেই ভাগ দেওয়ার চেষ্টা করব, ভাগ যায় না, তাহলে i এর ভ্যালু আমরা 1 কমাবো, 14 করব, দুইটাকেই ভাগ দেওয়ার চেষ্টা করব, ভাগ যায় না, এভাবে যাইতে যাইতে i এর ভ্যালু যখন 5 হবে তখন কি হবে, তখন দুইটাই ভাগ যাবে, আমরা মানে এই 5টাকে গসাগু বলে মানে ব্রেকের মাধ্যমে লুপ থেকে বের হয়ে আসবো। আর যদি ব্রেক না হয় তাহলে কি করব, আমরা i2 পর্যন্ত যাব, আরো যেতে যেতে i2 পর্যন্ত যাব, তারপর চেক দেব, মানে ধরো যে 5 এ ভাগ হয় নাই, সো তাও ভাগ হয় নাই, সো আমরা শিওর যে আমরা কোনো মানে কিছু পাইলাম না, মানে কোনো গসাগু পাইলাম না। সো যদি i2 দিয়েও আমাদের কোনো লাভ না হয়, i2 দিয়েও আমাদের কোনো লাভ না হয়, তাইলে হচ্ছে আমরা বুঝবো কি, তাইলে গসাগু নিশ্চয়ই এই দুটো সংখ্যার 1 হবে। সো এই যে আমরা প্রত্যেকটা সংখ্যা, এই ছোটটা সংখ্যাটা থেকে শুরু করে প্রত্যেকটা সংখ্যা চেক দিচ্ছি, এটাকে বলে ব্রুট ফোর্স, ঠিক আছে। নরমাল যারা ধরো যে তোমাদের যদি পরিচিত কোনো তোমাদের বয়সী হ্যাকার থাকে, তাহলে ম্যাক্সিমাম কেসে তারা ব্রুট ফোর্স দিয়ে হ্যাক করে, ঠিক আছে। আমাদের এক ফ্রেন্ড পারতো, মানে আমি প্রমাণ দেখি নাই বাট প্রচলিত ছিল, পারতো। সো মানে ওকে আমি আস্ক করছিলাম তুই কি আসলেই পারিস কিনা, ও বলছে যে এটা ব্রুট ফোর্স দিয়ে করি, এবং সেই জন্য আমার বিশ্বাস হয় না, কারণ ব্রুট ফোর্স দিয়ে করাটা এটা এতটাই টাইম কনজিউমিং যে এটা মানে এখানে তো ছোট
বাট একটা পাসওয়ার্ডে কি 1 ডিজিট হইতে পারে, 2 ডিজিট হইতে পারে, 100 ডিজিট হইতে পারে। ঠিক আছে? সো সো আমরা ব্রুট ফোর্স দিয়ে করতে গেলে আমরা ফার্স্টেই কি সবচেয়ে মানে পসিবল ভ্যালুর লিমিটটা থেকে শুরু করতেছি। সো এ যদি ছোট হয় তাহলে ইনিশিয়ালটা করতেছি এ থেকে, আর যদি বি ছোট হয় তাহলে ইনিশিয়ালাইজেশন করতেছি বি থেকে, তারপর লুপে চলে যাব। ইনিশিয়ালাইজেশন আলাদা করে দেওয়া লাগবে না, কারণ অলরেডি ইনিশিয়ালাইজেশন হয়েই আছে। সো আমরা কত পর্যন্ত চেক দেব বলো তো? আমরা চেক দেব 2 পর্যন্ত, এবং যেহেতু এক এক করে কমবো, এবার লেস দ্যান ইজ ইকুয়ালস টু না দিয়ে গ্রেটার দ্যান ইজ ইকুয়ালস টু দেব। যে আরো যদি কমে যায় তাহলে আমরা গ্রহণ করব না, এবং আই মাইনাস মাইনাস হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা ইফ, এখানে ইন্টারেস্টিং, আইটাকে ভাইয়া আইটা কি আমার, ইনিশিয়ালাইজেশনে কি ফাঁকা রাখছি? হ্যাঁ ফাঁকা রাখো, সমস্যা নেই। তার মানে তুমি এখানে ইনিশিয়ালাইজেশন করতে পারতা, বাট তুমি এই সুযোগটা নিলা না, কারণ তোমার অলরেডি করা আছে, তাই না? আচ্ছা, সো এই আই এখন যে সংখ্যাটা, সেটা কি তোমার পসিবল একটা গসাগু, রাইট? সো তোমার যদি পসিবল একটা গসাগু হয়, তো তোমার চেক দিতে হবে এটা গসাগু কিনা, অর্থাৎ এটা দিয়ে দুইটা সংখ্যাই ভাগ যায় কিনা নিঃশেষে। সো যদি আই দিয়ে এ নিঃশেষে বিভাজ্য যায়, আমার একটু জায়গা কম হবে, তোমাদের হয়তো জায়গা নিয়ে সমস্যা হবে না, এন্ড যদি বিও নিঃশেষে বিভাজ্য যায়, দুটো একসাথে হইতে হবে, এ সংখ্যাটাও নিঃশেষে বিভাজ্য হইতে হবে, বি সংখ্যাটাও নিঃশেষে বিভাজ্য হইতে হবে, তাহলে তুমি তুমি তো পেয়ে গেলা যে মানে গসাগুটা পেয়ে গেলা। সো তুমি ব্রেক করে ফেলবা, তোমার তো আর লুপে খুঁজতে হবে না গসাগুটা, তুমি ব্রেক করে ফেলবা। ঠিক আছে? আচ্ছা, এতটুকু নিশ্চয়ই লেখা হয়েছে। সো ব্রেক করে তুমি কি মানে যদি তুমি আই এর ভ্যালুটা ব্রেকের মাধ্যমে বের হয়, তার মানে কি আই এর ভ্যালুটা কিন্তু গ্রেটার দেন অর ইজ ইকুয়ালস টু 2 তেই আছে, তাই না? সো তুমি যদি লুপ থেকে বের হয়ে বললা যে ইফ i is greater than is equals to 2, তার মানে কন্ডিশন কিন্তু মানে কন্ডিশনে ভুল হয় নাই। আচ্ছা, কন্ডিশনে ভুল হয় নাই। সো তুমি হচ্ছে বের হয়ে আসছো কি দিয়ে? ব্রেক দিয়ে বের হয়ে আসছো। ইফ i is greater than or is equals to 2, তাহলে তুমি প্রিন্ট করবা যে যেই সংখ্যার জন্য বের হয়ে আসছি সেটাই জিসিডি, জিসিডি is equals to percentage d, আর d এর জায়গায় i বসবে। আর এলস যদি তোমার ব্রেক দিয়ে বের না হয়, যদি নরমাল ভাবে বের হয়, ঠিক আছে, তাহলে তুমি কি করবা? তাহলে তুমি প্রিন্ট করবা যে জিসিডি ইজ ইকুয়ালস টু 1। এখানে ওই পার্সেন্টেজ ডি কমা আই দেওয়া যায়, বাট 1ই দিয়ে দাও, তাহলে তো তুমি শিওর। আচ্ছা, প্রোগ্রামটা একদম সোজা প্রোগ্রাম ছিল না, করতে করতে অবশ্যই সোজা হয়ে যাবে, বাট প্রাইমারি বোঝার জন্য একদম সোজা প্রোগ্রাম ছিল না। তোমাদের কি বুঝতে কোনো ঝামেলা হয়েছে? ভাইয়া ব্রেকের পর এই দুইটা লাইন না? না, ব্রেকের পরে না, লুপ শেষে এই দুইটা লাইন। লুপের মধ্যে তো আমরা অ্যাকচুয়ালি জিসিডি খুঁজলাম, ঠিক আছে? আচ্ছা এই যে এই যে এই স্কোপ দিয়ে লুপটা শেষ হয়েছে। আচ্ছা, এখানে ব্রেকটা না দিলে ঝামেলা হইতো, কারণ কি তোমার সংখ্যাটা কি আই আস্তে আস্তে কমতেই থাকতো। সো তোমার ধরো যে আমাদের 15 আর 25 এর গসাগু ছিল কত? 5, 5 কে কিন্তু স্কিপ করে চলে আসতো। বোঝা গেছে? জি ভাই। তোমরা এটা রিটার্ন জিরো দিয়ে করতে পারতা, কোন একটা সংখ্যা পাওয়ার সাথে সাথেই প্রিন্ট করে দিতে পারতা যে তাহলে জিসিডি হচ্ছে এত এবং রিটার্ন জিরো, মানে সাথে সাথে প্রোগ্রাম শেষ করে দিতে পারতা। এটা পসিবিলিটি ছিল, বাট এবং এটা ভালো একটা সুন্দর একটা ওয়ে, বাট তারপরেও তোমাদেরকে এভাবে করতেই আমি এনকারেজ করব। ঠিক আছে? আচ্ছা, সো চলো আমরা এলসিএম টা বের করে ফেলি। এলসিএম বের করে ফেলি, রাইট? সো আমাদের প্রোগ্রাম 54, আমাদের অলমোস্ট লুপ শেষ, অলমোস্ট লুপ শেষ। কিছু হোমওয়ার্ক তো থাকবেই, আর হচ্ছে আমাদের একটা মেজর কনসেপ্ট বাকি আছে, সেটা হচ্ছে ফিবোনাক্সি সংখ্যা। সো তাছাড়া অলমোস্ট লুপ শেষ। আর আরো দু একটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব, বাট আমাদের মেজর কনসেপ্ট শেষ অলমোস্ট লুপের। এবং এই প্রোগ্রামটা মানে এই প্রোগ্রামটা আর পরে ফিবোনাক্সি, এই দুটা দিয়ে শেষ হয়ে যাবে। সো আমাদের প্রোগ্রাম 54, ঠিক আছে?
এবার হচ্ছে you are given two number, you are given two integers. আচ্ছা এখানে মাউসটা দিয়ে রাখি, ফোকাস কর। You are given two integers. Find their LCM. LCM. ঠিক আছে? So find their LCM. So LCM যখন বের করতে হবে তাহলে LCM কি হয়, মানে বড় সংখ্যাটার চেয়ে সমান বা তার চেয়েও বড়। সো এবার আমরা লুপটা স্টার্ট করব কোথা থেকে, মানে ইনিশিয়ালাইজেশন করব কোথা থেকে? অবশ্যই বড় সংখ্যাটা থেকে করব, কারণ লিমিটটা কি বড় সংখ্যার সমান বা তার চেয়েও বড়, রাইট? সো আমরা যদি সেটা করতে হয়, আচ্ছা তাহলে আমাদের যেটা করতে হবে, সলিউশনে চলে আসলাম, প্রোগ্রামটা স্টার্ট করো, include stdio.h int main brace, তারপর ইন্টিজার, দুইটা ইন্টিজার নিলা, a b I, ঠিক আছে? তারপর a b কে তো কি বিপদ দেখছো ফোকাসিং নিয়ে। তারপর scanf করলাম, %d %a, এখন তো এটাকে ঢেকে দিলেও হবে, এখন %b, ঠিক আছে? তারপরে মানে সংখ্যা দুইটা নেওয়া হয়েছে, তারপর আমার একটু ডিসিশন নিতে হবে কোনটা বড়। ইফ a is greater than b, a যদি b এর চেয়ে বড় হয় তাহলে ইনিশিয়ালাইজ করব আমি বড় সংখ্যাটা থেকে এবার। আর যদি b বড় হয়, a বড় হয় নাই, b বড়, তাহলে ইনিশিয়ালাইজ করব অ্যাকচুয়ালি b থেকে, রাইট? খুবই ভালো কথা। এবার লুপে চলে যাই। লুপে আবারও আমার ইনিশিয়ালাইজেশনটা দিতে হবে না, কারণ আমি অলরেডি দিয়ে দিছি। তুমি চাইলে দিতে পারতা, বাট অলরেডি যেহেতু আছেই, তোমার আবার নতুন করে দেওয়ার কোনো দরকার আছে? বা তুমি এখানে অনলি আই দিয়ে দিতে পারো, যে তোমার ফাঁকা রাখতে ভালো না লাগে, বাট যেভাবে রাখলেই হবে। এখন কি লসাগু যদি এ থেকে এ হইতে পারে অথবা বি হইতে পারে বা তার চেয়েও বড় কিছু হইতে পারে। সো আস্তে আস্তে সংখ্যাটা বৃদ্ধি পাওয়া শুরু করবে, আইটা বৃদ্ধি পাওয়া শুরু করবে, এবং এখানে কোনো কন্ডিশন নাই। কারণ কি বলতো? কন্ডিশন নাই কারণ সংখ্যাটা মানে এলসিএম যেটা, বড় হতে পারে, এটা কত বড় হবে আমি জানি না, সীমা নেই। কোনো সীমা নাই। সো আমার কোনো কন্ডিশন নাই, ঠিক আছে? এখন এলসিএম কি না সেটা আমি যখন বুঝবো কিভাবে, যে সংখ্যাটা ইফ সংখ্যাটা ডিভাইডেড মানে মডিউলাস এ দিয়ে যদি নিঃশেষে বিভাজ্য যায়, এন্ড সংখ্যাটা যদি বি দিয়েও নিঃশেষে বিভাজ্য যায়, ঠিক আছে? মডুলাস a is equals to 0 আর i মডুলাস b is equals to 0, মানে সংখ্যাটা যদি ধরো যে 15 আর 25, এদের এলসিএম কত? এদের এলসিএম হচ্ছে 15 আর 25, তো একটু দাঁড়াও, এটা হচ্ছে 75 হবে। সো সংখ্যাটা যখন i 75 এ গিয়ে ঠেকবে, সুতরাং 75 কে 25 দিয়ে ভাগ দিলেও ভাগশেষ 0, 75 কে 15 দিয়ে ভাগ দিলেও ভাগশেষ 0। তখন আমি কি বলবো? এটা কিন্তু ইফ এর মধ্যে, ঠিক আছে? তখন আমি মানে তোমরা পাশে লিখতে পারো বা নিচে লিখলেও কোনো ঝামেলা নাই, একই। নিচে লিখলে তোমরা একটু কর্নারে লিখো, তাইলে আরো ক্লিয়ার হয়ে যাবে যে ইফ এর মধ্যে, ঠিক আছে? মানে একটা ট্যাব দিয়ে। তাহলে প্রিন্ট এফ যে %d is LCM, এখানে কমা দিয়ে %d এর জন্য i হবে, সেমিকোলন হবে। একটু জায়গা কম বলে আমার ঝামেলা হচ্ছে, তোমরা আশা করি ঝামেলা হবে না। এলসিএম তো প্রিন্ট হয়ে গেল, তোমার তারপর কি? তারপর আর কিন্তু যাওয়া দরকার নাই, কারণ এর ধরো যে 75 পাইছো, 150 মানে 75 এর দ্বিগুণ, সেটাও কিন্তু এ দিয়ে ভাগ হবে, বি দিয়ে ভাগ হবে। সো এলসিএম অ্যাকচুয়ালি লোয়েস্টটা পাইলেই তোমার হয়ে গেল, লোয়েস্ট কমন মাল্টিপল, রাইট? সো লোয়েস্টটা পাইলেই হয়ে গেল। সো সাথে সাথে ব্রেক দিতে হবে বা রিটার্ন 0 দিতে হবে, এবং এটাকে তোমার অবশ্যই একটা ব্রেসের মধ্যে আটকাইতে হবে। আমার ফার্স্টে এরকম মানে ওইটা খেয়াল ছিল না, ব্রেসের মধ্যে আটকাইতে হবে, আর ব্রেক তো দিতেই হবে বা রিটার্ন 0 তো দিতেই হবে, নাহলে তো লুপ থেকে বের হবে না কখনো, কন্ডিশন তো নাই। সো লুপ থেকে তো ব্রেক হবে না কখনো, ঠিক আছে? সো এলসিএম প্রিন্ট করে
এলসিএম যখনই পাইছে ব্রেক, তারপর হচ্ছে প্রোগ্রাম শেষ, লুপ থেকে বের হয়ে যাবে, আমি রিটার্ন 0 দিয়ে প্রোগ্রাম শেষ করে দেব। সো এটাই বলতেছিলাম, রিটার্ন 0 এখানে না দিয়ে এখানে দিলেই তো হইতো। লুপ থেকে বের হব, তারপর প্রোগ্রাম শেষ করা দরকার কি, রিটার্ন 0 এখানে দিলেই তো হইতো। বাট এটা ঝামেলা একটাই যে এটা ধরো যে সত্যি বলতে আমি কলেজে জানতাম না রিটার্ন 0 মাঝখানে ইউজ করা যায়। আমি কলেজে জানতাম না, কলেজে পরে এসে জানছি। ঠিক আছে ভাইয়া এর আগের পেজটা একটু দেখুন। হ্যাঁ শিওর। আগের পেজটা না, এই যে এটা। এবং এই দুইটা তোমাদেরকে করে দিলাম, তারপরেও এই দুটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, এবং এই দুইটার মানে সবকিছু হোমওয়ার্ক থাকবে। ঠিক আছে, মানে অ্যালগরিদম ফ্লোচার্ট করবা, না পারলে আমি হেল্প করব, সমস্যা নাই, বাট তোমরা ট্রাই করবা। এমনকি প্রাইম নাম্বারেরটাও। ঠিক আছে, সুতরাং প্রোগ্রাম 52, 53, 54 এই তিনটার অ্যালগরিদম ফ্লোচার্ট তোমাদের হোমওয়ার্ক থাকবে, তোমার যেইটা ভালো লাগে সেইভাবে। ঠিক আছে, আচ্ছা, আর প্রবলেম হলে অবশ্যই কন্ট্যাক্ট করবা। তো জি ভাইয়া হোমওয়ার্কটা শেষ। লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও। হোমওয়ার্কটা এখানে লিখে দেই। প্রোগ্রাম 52, 53, 54 এর 52, 53, 54 এর ফ্লোচার্ট অ্যালগরিদম হোমওয়ার্ক। ঠিক আছে, ফ্লোচার্ট এন্ড অ্যালগরিদম এটা হোমওয়ার্ক। এবং অবশ্যই দেখাবা, কারণ কোনো মিস্টেক হয়ে যেতে পারে, বড় বড় প্রোগ্রাম, সো অবশ্যই দেখাবা। ঠিক আছে, আচ্ছা, আর আজকে প্রজেক্ট আছে, প্রজেক্ট জমা দিও। সন্ধ্যা 6টায় টাইম দিছি, তার আগেই জমা দেওয়ার ট্রাই করো। ঠিক আছে, আচ্ছা। তো আমাদের ফিবোনাচ্চিতে আমরা নেক্সট দিন যাই। ভাইয়া ফিবোনাচ্চি, বলো। ভাইয়া অ্যাগেইন কেন প্রোগ্রামে ইউজ করা হয়? এটা কি কোনো Again? লেভেল টাইপ কিছু? এগেইন যেমন কথাটা ধরেন, হ্যাঁ, হুম, এই যে আমাদের হচ্ছে বইয়ের ভিতর এলসিএম বের করা প্রোগ্রামটার মধ্যে আর কি অ্যাগেইন কথাটা ইউজ করেছে, আর হচ্ছে বলেছে যে শেষের দিকে গো টু অ্যাগেইন। তো এটা কি কোনো লেভেল আচ্ছা, টাইপ কিছু না যে এটা প্রোগ্রামে এটা কিছুই না। এগেইন কোনো স্পেশাল কোনো ওয়ার্ডই না, এবং কিওয়ার্ডের মধ্যে আমাদের 32টা কিওয়ার্ড আছে, তার মধ্যে তুমি এগেইন নাই তো কথাটা পাবা না। দেখলাম। তবে তবে তুমি গো টু কথাটা পাবা। গো টুটা হচ্ছে প্রোগ্রামের একটা স্পেশাল হ্যাঁ, জিনিস। এবং হ্যাঁ, গো টু দিয়ে তোমরা করবা না, ফার্স্টেই বলে দিই, গো টু দিয়ে তোমরা প্রোগ্রাম করবা না, আমি অবশ্যই দেখায় দেবো। এবং গো টুটার কাজ হচ্ছে, গো টুটা হচ্ছে একটা ডিফারেন্ট, মানে একই জিনিস, জাস্ট কথাটা একটু চেঞ্জ করে ডু ওয়াইল লুপ। মানে ধরো যে ফর লুপ আর ওয়াইল লুপ যেমন একই জিনিস, জাস্ট ইনক্রিমেন্টটা উপরে উঠে যায়, মানে সরি, ইনিশিয়ালাইজেশনটা উপরে উঠে যায়। যেমন এখানে ফর লুপ দেখাইতেই বলি, ইনিশিয়ালাইজেশনটা উপরে উঠে যাবে আর ইনক্রিমেন্টটা নিচে নেমে যাবে। ফর আর ওয়াইল লুপ যেমন একই, সিমিলারলি ডু ওয়াইল আর গো টু একই জিনিস। ঠিক আছে, সো আমি ওটা দেখাবো, বাট ওইটাকে ডিসকারেজ করা হয়। ঠিক আছে, গো টু অবশ্যই দেখাবো, বাট তোমাদের যদি অপশন থাকে, যদি গো টু ইউজ করতে না বলে যে গো টু ইউজ করো, এরকম যেটা কি বলার বলে চান্স যে কি এই যে অলমোস্ট এলসিএম জিরো, আর হচ্ছে জিসিডি এই প্রোগ্রামগুলোকে অলমোস্ট জিরো। ডিফারেন্ট টাইপের লুপ